কল্পনা করুন সমুদ্রের গভীরে এমন এক পরীক্ষা চলছে যেখানে হাঙরদের বানানো হয়েছে অতিমানবীয় বুদ্ধিমান প্রাণীতে কিন্তু এক ভুল সিদ্ধান্ত পুরো গবেষণা কেন্দ্রকে পরিণত করে এক মৃত্যু ফাঁদে। পানি ঢুকছে চারদিকে, বের হওয়ার কোনো রাস্তা নেই, আর বাইরে অপেক্ষা করছে এমন এক শত্রু যারা শুধু স্বীকার করে না, বরং ভাবতেও পারে মানুষকে হারানোর কৌশল। আজকের গল্পে আপনি দেখবেন বিজ্ঞান যখন নিয়ন্ত্রণ হারায় তখন প্রকৃতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ফার্মাসিউটিক্যাল টাইকুন রাসেল ফ্র্যাঙ্কলিনের অর্থায়নে ড সুজান ম্যাকালিস্টার এবং ড জিম হুইটলক একটি অত্যাধুনিক গবেষণা কেন্দ্রে কাজ করছেন। তারা আলঝাইমার রোগের জন্য একটি নতুন ওষুধ তৈরি করছেন। হাঙর পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণীদের মধ্যে একটি। তারা কখনও ক্যান্সারে আক্রান্ত হয় না, তারা কখনও অন্ধ হয় না, আর তারা কখনও মস্তিষ্কের ক্ষতিতে ভোগে না। তাই এই গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য ৩টি হাঙর রাখা হয়েছে, একটি বড় মা হাঙর এবং ২টি ছোট হাঙর। কিন্তু এক রাতে একটি দুর্ঘটনা ঘটে। ছোট হাঙরগুলোর একটি ল্যাব থেকে পালিয়ে যায় এবং সমুদ্রে থাকা কিছু পর্যটককে প্রায় মেরে ফেলতে বসে। সৌভাগ্যবশত শার্ক র্যাংলার কার্টার ঠিক সময় সেখানে পৌঁছে যায়। সে হাঙরটিকে আবার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনাটি সঙ্গে সঙ্গে সংবাদপত্রের প্রথম পাতার শিরোনাম হয়ে যায়। রাসেল এই প্রকল্পে ইতিমধ্যে $200 মিলিয়ন বিনিয়োগ করেছে, আর এই ফলাফল দেখে তিনি মোটেও খুশি নন। রাগের বশে তিনি প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিতে চান, কিন্তু সুজান হাল ছাড়তে রাজি নন। তিনি আরও কিছু সময়ের জন্য সুযোগ চেয়ে নেন। তিনি প্রতিশ্রুতি দেন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রকল্পে কোনো অগ্রগতি না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। প্রকল্পটি পর্যবেক্ষণ করার জন্য রাসেল এবং সুজান হেলিকপ্টারে করে গবেষণা কেন্দ্রে উড়ে যান। এটি ছিল সপ্তাহান্ত, তাই বেশিরভাগ কর্মী ইতিমধ্যেই বাড়ি চলে গেছে। যারা সেখানে থেকে গিয়েছিল তারা হল জ্যানিস, একজন সামুদ্রিক জীববিজ্ঞানী, কার্টার, হামর বিশেষজ্ঞ, ড জিম হুইটলক, ব্রেন্ডা, যিনি যোগাযোগ বিভাগ দেখাশোনা করেন, টম নামে একজন ইঞ্জিনিয়ার এবং একজন রান্নার কর্মী যাকে সবাই প্রিচার নামে ডাকত। রাসেলের উদ্বেগ দূর করতে সুজান পরীক্ষার সময়সূচি 2 মাস এগিয়ে নিয়ে আসে। প্রক্রিয়াটি আসলে খুবই সহজ। প্রথমে তারা হাঙরের মস্তিষ্ক থেকে প্রোটিন সংগ্রহ করে। তারপর সেটি আলঝাইমার রোগীর মস্তিষ্কের কোষে ইনজেক্ট করা হয়। যদি সেই কোষে ইতিবাচক পরিবর্তন দেখা যায় তবে তা প্রমাণ করবে তাদের ধারণা সঠিক। জ্যানিস রাসেলকে জানায় যে তারা হরমোন ব্যবহার করে হাঙরের সামনের মস্তিষ্ককে 5 গুণ বড় করেছে, যাতে আরও বেশি প্রোটিন সংগ্রহ করা যায়। এটা শুনে রাসেল অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের কোষকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার না করেই আবার সক্রিয় করা যাবে যদি এটি হবে চিকিৎসা ইতিহাসের এক বিস্ময়কর অলৌকিক অমূর্ত। পরীক্ষা শুরু হওয়ার আগে কার্টার সুজানের সঙ্গে দেখা করে তাকে আবারও ভালোভাবে ভেবে দেখার জন্য অনুরোধ করে। যদিও সে আগে পালিয়ে যাওয়া হাঙরটিকে ধরে এনেছিল, তবুও তার মনে হয় এই মুহূর্তে পরীক্ষাটি অত্যন্ত বিপজ্জনক। কিন্তু কার্টার যতই বলুক না কেন, সুজান তার সিদ্ধান্তে অটল থাকে। সে কোনোভাবেই পিছিয়ে আসতে চায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাইরে এক ভয়াবহ ঝড় শুরু হয়। সুজান রাসেলকে নিয়ে ল্যাবরেটরির ভেতরে প্রবেশ করে। পরীক্ষার প্রথম ধাপটি পরিচালনা করে কার্টার। তাকে পানির নিচে ডুব দিয়ে মা হাঙরটিকে শান্ত করার, অর্থাৎ সেডেট করতে হয়। কিন্তু তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। কার্টার যখন একটি টানেল দিয়ে অগ্রসর হচ্ছিল, হঠাৎ করে 2টি ছোট হাঙর তার ওপর আক্রমণ চালায়। যেহেতু সেখানে একটি তারের বেড়া ছিল, তাই কার্টার তখন সরাসরি বিপদের মধ্যে ছিল না। কিন্তু যখন সে তার বন্দুক বের করে, হাঙর দুটি সত্যিই সরে গিয়ে সাঁতরে চলে যায়। মনিটরের সামনে থেকে পুরো দৃশ্য দেখে রাসেল হতভম্ব হয়ে যায়। হাঙরদের তো এতটা বুদ্ধিমান হওয়ার কথা নয়, তারা কিভাবে বন্দুক চিনতে পারল? সবাই যখন এই ঘটনার ধাক্কা সামলাতে ব্যস্ত ছিল, ঠিক তখনই হঠাৎ করে পুরো সিগন্যাল বন্ধ হয়ে যায়। একে একে কম্পিউটারের স্ক্রিনগুলো সাদা হয়ে যেতে থাকে। এই ব্ল্যাকআউটের পিছনে ছিল মা হাঙর। তবে সৌভাগ্যবশত কার্টার অত্যন্ত প্রশিক্ষিত। সে শান্ত থাকে এবং দ্রুত একটি ট্র্যাঙ্কুইলাইজার ডার্ট দিয়ে হাঙরটিকে আঘাত করতে সক্ষম হয়। এরপর তারা একটি লিফটের সাহায্যে ঘুমন্ত হাঙরটিকে ল্যাবের ভেতরে নিয়ে আসে। সুজান একটি লম্বা সূচ হাঙরের সামনের মস্তিষ্কে প্রবেশ করায়। প্রোটিন সফলভাবে সংগ্রহ করার পর সে সেই প্রোটিনের তরল রোগীর নয়ানুকোষে ইনজেক্ট করে। এখন সময় এসেছে একটি বিস্ময় দেখার। প্রোটিনটি সফলভাবে মস্তিষ্কের কোষগুলোর সঙ্গে প্রতিক্রিয়া করতে শুরু করে। কোষগুলোর পারমিয়েবিলিটি বৃদ্ধি পায়, আর কোষের মেমব্রেনগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। পুরো মেরামতের প্রক্রিয়াটি প্রায় 7 সেকেন্ড স্থায়ী হয়। এর মানে হল এই পরীক্ষা একেবারে বিশাল সফল। সবাই যখন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উদযাপন করছে, ঠিক তখনই জিম আচমকা অস্বাভাবিক আচরণ শুরু করে। তার সিগারেটের তীব্র ইচ্ছা হয়। সে হাঙরের কাছে গিয়ে দাঁড়ায় এবং একটি সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। হঠাৎ করেই ঘুমন্ত হাঙরটি জেগে ওঠে। মুহূর্তের মধ্যে সে তার বিশাল চোয়াল খুলে জিমের হাত কামড়ে ছিঁড়ে ফেলে। কার্টার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানায়। সে দ্রুত একটি বন্দুক তুলে নিয়ে হাঙরটিকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু সুসান তার গবেষণার বিষয়বস্তুকে যে কোনোভাবে বাঁচাতে মরিয়া হয়ে লিফটের সুইচ টিপে দেয় এবং হাঙরটিকে পালিয়ে যেতে দেয়। কার্টার তার এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল জিমকে বাঁচানো। কার্টার দ্রুত রেডিও রুমে থাকা ব্রেন্ডার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জানায় যেন অবিলম্বে চিকিৎসা সহায়তা পাঠানো হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই একটি উদ্ধারকারী হেলিকপ্টার সেই গবেষণা কেন্দ্রের ওপর এসে পৌঁছায়। কিন্তু বাইরে তখন ঝড়ের তীব্রতা আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে, যা কেউই কল্পনা করেনি। ঝড়ের কারণে হেলিকপ্টারটি ল্যান্ডিং প্যাডে নামতে পারে না। এতে শুরু একটি উইঞ্চ কেবল বা দড়ি উত্তোলন ব্যবস্থা নিচে নামাতে পারে। তারা স্ট্রেচারটিকে উপরে তুলে আনার চেষ্টা শুরু করে। সবাই একসাথে মিলে সেই কাজটি সম্পন্ন করার জন্য চেষ্টা চালায়। শেষ পর্যন্ত তারা সফলও হয়। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টারটি উড়ে যাওয়ার আগেই উইঞ্চটি হঠাৎ জ্যাম হয়ে যায়। মুহূর্তের মধ্যে জিম সহ স্ট্রেচারটি সোজা সমুদ্রে পড়ে যায়। রক্তের গন্ধ মুহূর্তেই হাঙরদের আকৃষ্ট করে। একটি হাঙর ঝাঁপিয়ে পড়ে জিমকে টেনে নিয়ে যায়।
একই সময়ে হেলিকপ্টারটিও নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে টেনে নামতে থাকে এবং সরাসরি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ধাক্কা খায়। বিস্ফোরণ, বুম! আকাশ মুহূর্তে এক বিশাল আগুনের গোলায় আলোকিত হয়ে ওঠে। এই বিস্ফোরণে ব্রেন্ডা এবং উদ্ধারকারী দুইজন ঘটনাস্থলেই মারা যায়। বিস্ফোরণের কারণে পুরো যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এখন বেঁচে থাকা সবাই সম্পূর্ণভাবে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরও ভয়াবহ বিষয় হল, হাঙরটিকে এখন প্রতিশোধ নেওয়ার মতো আচরণ করতে দেখা যাচ্ছে। সে স্ট্রেচারটি মুখে নিয়ে সোজা ল্যাবের জানালার দিকে সাঁতার কাটতে শুরু করে। সে জিমের দেহকে সরাসরি কাঁচের জানালার দিকে ছুঁড়ে ফেলে। মুহূর্তেই কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সমুদ্রের পানি ল্যাবের ভেতরে ঢুকে পড়ে। দুর্ভাগ্যবশত জিম আর বেঁচে নেই, কিন্তু অন্যরা কোনোভাবে প্রাণপণে চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে আসল ভয়াবহতা তখনও শুরুই হয়নি। বিস্ফোরণের কারণে পুরো গবেষণা কেন্দ্রটি ইতিমধ্যেই সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে সমুদ্রের পানি ঢুকে পড়ছে, ল্যাবের প্রতিটি কোণায় তা ছড়িয়ে পড়ছে। প্রিচার তখনও নিচতলার রান্নাঘরে আছে, যেখানে সে কোনোভাবেই বুঝতে পারছে না আসলে কতটা ভয়াবহ পরিস্থিতি চলছে। সে তার তোতা পাখির সঙ্গে সিঁড়ির দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই তোতা পাখিটি কোনো কিছু না দেখে উড়ে পালিয়ে যায়। প্রিচার ওপরের দিক থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে সেই দিকটি তদন্ত করতে এগিয়ে যায়, কিন্তু ঠিক সে সামনের দিকে পা বাড়াতেই হঠাৎ করে এক বিশাল পানির ঢেউ দেওয়াল ভেঙে ঝড়ের মতো নিচে নেমে আসে। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে প্রিচার পালানোর সুযোগই পায় না। সে প্রবল পানির স্রোতে ভেসে যায়। অন্যদিকে কার্টার ব্লুপ্রিন্ট পরীক্ষা করে একটি পালানোর পথ খুঁজে বের করে, লেভেল 3 ল্যাবের দিকে যাওয়ার রাস্তা। তাদের পরিকল্পনা হলো একটি ছোট সাবমেরিন ব্যবহার করে এক্সস্ট পথ দিয়ে বেরিয়ে যাওয়া। কিন্তু তারা বুঝতেই পারে না যে হাঙরগুলো ইতিমধ্যেই ল্যাবের ভেতরে ঢুকে পড়েছে। সবকিছুই এখন প্রমাণ করছে যে এই হাঙরগুলো আসলে অত্যন্ত বুদ্ধিমান, যেন জিনিয়াস। রাসেল যা দেখছে সেটা সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। সে সুসানকে এক কোণায় আটকে ফেলে এবং চাপ দিতে থাকে, যতক্ষণ না সুসান শেষ পর্যন্ত সত্য স্বীকার করে। আসলে সে শুধু হরমোনই ব্যবহার করেনি, সে আইন ভেঙে জেনেটিক ইঞ্জিনিয়ারিংও ব্যবহার করেছে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই হাঙরগুলো এখন অতিমানবীয় বুদ্ধিমত্তা অর্জন করেছে। এই সত্য শোনার পর সবাই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তারা আর গবেষক নয়, তারা এখন শিকারে পরিণত হয়েছে, যেন হাঙরের খাবার। কিন্তু এখন দোষারোপ করার কোনো সময় নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেভাবেই হোক জীবিত অবস্থায় এখান থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু তারা যখন লেভেল 3তে পৌঁছায় তখন দেখে পুরো এলাকা ইতিমধ্যেই এক ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে রান্নাঘরে প্রিচার কোনোভাবে বেঁচে যায়। পানি কিছুটা কমে গেলে সে তার তোতা পাখিকে খুঁজতে শুরু করে। সে পাখিটিকে খুঁজে পায় না, কিন্তু একটি পুরনো ম্যাগাজিন খুঁজে পায়। সে যখন সেটি উল্টে পাল্টে দেখতে থাকে, হঠাৎ তার শরীর ঠান্ডা হয়ে যায়। একটা অস্বস্তিকর শিহরণ তাকে আচ্ছন্ন করে। সে পিছনে তাকায়। তার ঠিক পেছনেই একটি হাঙর দাঁড়িয়ে আছে। প্রিচার দ্রুত রান্নাঘরের ভেতরে লুকিয়ে পড়ে। তার হাতে একমাত্র অস্ত্র একটি ফ্রাইং প্যান। সৌভাগ্যবশত হাঙরটি এখনও ভেতরে ঢুকতে পারছে না। এই সংক্ষিপ্ত বিরতির সময় প্রিচার নিজের প্রতিরক্ষার জন্য আরও শক্তিশালী কিছু জোগাড় করার সিদ্ধান্ত নেয়। সে একটি ফায়ার অ্যাক্স তুলে নেয়, যাতে প্রয়োজনে নিজেকে রক্ষা করতে পারে। ঠিক তখনই সে লক্ষ্য করে তার তোতা পাখিটি একটি স্টোরেজ শেলফের উপর লুকিয়ে আছে। ভয় পাওয়া পাখিটি হঠাৎ করেই ভেসে থাকা একটি হাঁড়ির ওপর উড়ে গিয়ে বসে। প্রিচার দ্রুত সেটির দিকে হাত বাড়ায়, কিন্তু সে মাত্র 1 ইঞ্চির ব্যবধানে পৌঁছতে ব্যর্থ হয়। হঠাৎ করেই এক হাঙর ঝাঁপিয়ে পড়ে এবং এক গিলে তোতা পাখিটিকে গিলে ফেলে। একই মুহূর্তে প্রিচারের পায়ের নিচের শেলফটি ভেঙে পড়ে যায়। জীবন মৃত্যুর সেই মুহূর্তে সে কোনোভাবে নিজেকে বাঁচাতে ইন্ডাস্ট্রিয়াল ওভেনের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু হাঙরটি থামে না। সে বারবার ওভেনের কাঁচের দরজায় আঘাত করতে থাকে। দরজাটি ভেঙে যায় না, তবে হাঙরের আঘাতে হঠাৎ করেই ওভেনের অন সুইচটি চালু হয়ে যায়। এখন পরিস্থিতি উল্টে গেছে। হাঙরটি মানুষকে নয়, বরং নিজেই ভেতরে আটকে গিয়ে পুড়ে যাওয়ার ঝুঁতিতে পড়ে। প্রিচার দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেয়। ঠিক যখন কাঁচের দরজাটি ভেঙে যাওয়ার উপক্রম, সে তার কুড়াল দিয়ে ওপরের ভেন্টটি ভেঙে ফেলে। সেই ফাঁক দিয়ে সে ছাদে উঠে পড়ে। ঠিক সময় হাঙরটি তখন বিভ্রান্ত হয়ে পড়ে থাকে। সুযোগ বুঝে প্রিচার দ্রুত সাঁতরে দরজার দিকে এগিয়ে যায়। বের হওয়ার আগে সে তার লাইটারটি ছুঁড়ে ফেলে দেয়। লিক হওয়া গ্যাসে আগুন ধরে যায় এবং মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণে সেই হাঙরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আগের পরিকল্পনা অনুযায়ী বের হওয়া আর সম্ভব নয়। শেষ পর্যন্ত তারা একেবারে অচল অবস্থায় পড়ে যায়। রাসেল তখন একটি সাহসী পরিকল্পনা দেয়। সে বলে তারা সবাই ওয়েট স্যুট পরে পানির ইনটেক পথ দিয়ে সাঁতরে বাইরে বেরিয়ে যেতে পারে। সবাই তখন আতঙ্কে ভেঙে পড়েছে, কিন্তু আর কোনো ভালো উপায় নেই। তাই তারা সেই ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটাই গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সবাইকে মানসিকভাবে সাহস দেওয়ার জন্য রাসেল এক্সিটের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী ভাষণ দেয়, কিন্তু সে তার কথাই শেষ করতে পারে না। হঠাৎ করেই একটি হাঙর লাফিয়ে উঠে তাকে টেনে নিয়ে যায়। রক্তে লাল হয়ে যাওয়া পানি দেখে সবাই ভয়ে স্থবির হয়ে যায়। কিছুক্ষণ নিজেদের সামলে নিয়ে টম হঠাৎ একটি লিফট শ্যাফটের কথা মনে করে, যা সরাসরি ওপরের দিকে চলে যায়। কিন্তু সেখানে একটি বড় ঝুঁকি আছে। যদি ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভালভ খোলার সঙ্গে সঙ্গে এক ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। তবুও তাদের আর কোনো উপায় নেই। ঠিক যেমনটা আশঙ্কা করা হয়েছিল, হ্যাচ খোলার সঙ্গে সঙ্গেই প্রবল বায়ুর চাপ ধাক্কা দিয়ে তাদের আঘাত করে। এরপরই বিশাল ঢেউয়ের মতো সমুদ্রের পানি আবার ভেতরে ঢুকে পড়ে। চারজন দ্রুত লিফট শ্যাফটে ঢুকে পড়ে। তারা ভালভ বন্ধ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে। ঠিক তখনই ওপরের দিক থেকে আগুনের গোলার মতো কিছু পড়তে শুরু করে। তারা ওপরের দিকে তাকিয়ে দেখে লিফট কারটি ইতিমধ্যেই আগুনে সম্পূর্ণভাবে জ্বলে উঠছে। এটা একটার পর একটা বিপর্যয় চলতে থাকে। একটি হাঙর হঠাৎ করে একটি দরজা ভেঙে ফেলে এবং সোজা শ্যাফটের ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পানির স্তর দ্রুত বাড়তে শুরু করে।
কার্টার অন্যদের ওপরে উঠতে বলতে থাকে আর নিজে নিচে নেমে লেভেল 2 এর প্রবেশদ্বারের দিকে যায়। তার ধারণা ছিল যদি ওই ঘরটি এখনও পানিতে ডুবে না যায় তাহলে দরজাটি খুললে শ্যাফটের পানি বের হয়ে যাবে এবং হাঙরটিও কিছুটা ধীর হয়ে পড়বে। কার্টার সমস্ত শক্তি দিয়ে শেষ পর্যন্ত দরজাটি খুলতে সক্ষম হয়। পানি অবিশ্বাস্য গতিতে উঠতে থাকে। কার্টার যখন আবার সিঁড়ির দিকে ফিরে আসে তখন হাঙরটি তার থেকে মাত্র কয়েক ইঞ্চির দূরে। কিন্তু ঠিক যখন তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল হঠাৎ করেই সিঁড়ির বোল্টগুলো ভেঙে যায়। পুরো সিঁড়িটাই নিচে পড়ে যায় এবং শ্যাফটের ভেতরে আটকে যায়। জ্যানেস তার ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। কার্টার তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখন আর কিচ্ছু করার সময় থাকে না। তার চিৎকার শোনা যায়। লেভেল 1 এর এক্সিট তাদের ঠিক ওপরে, কিন্তু সিঁড়ি না থাকায় সেখানে পৌঁছানো এখন আর সম্ভব নয়। ঠিক সেই হতাশার মুহূর্তে তারা একটা দরজা খোলার শব্দ শুনতে পায়। এটা কি হাঙর? কিন্তু হঠাৎ করেই প্রিচার সেখানে উপস্থিত হয়। তাকে দেখে মনে হয় যেন কোনো অভিভাবক দেবদূত এসে গেছে। প্রিচারের সাহায্যে বেঁচে থাকা 3 জন শেষ পর্যন্ত সফলভাবে লেভেল 1 এ পৌঁছতে সক্ষম হয়। কিন্তু আরও বড় খবর তাদের জন্য অপেক্ষা করছে। প্রিচার জানায় যে ওপরের দিকে যাওয়ার সিঁড়িটি সম্পূর্ণভাবে পানিতে ডুবে গেছে। ঠিক তখনই টম হঠাৎ একটি ধারণা পায়। সে বলে তাদের কাছে জরুরি পাম্প আছে যা দিয়ে সিঁড়ির পানি সরানো সম্ভব। শুধু জেনারেটর চালু করতে হবে, তাহলেই পানি বের হয়ে যাবে। টম আর কার্টার দ্রুত পানিতে ডুবে যাওয়া কন্ট্রোল রুমের দিকে যায়। টম যখন জেনারেটর চালু করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে তার পেছনে একটি হাঙর হাজির হয়। টম কিছু বুঝে ওঠার আগেই তাকে হাঙরটি পুরোপুরি গিলে ফেলে। কার্টার কোনোভাবে ঠিক সময়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে সুজেন একা একাই তার গবেষণার ডেটা বাঁচাতে নিজের শোবার ঘরে ফিরে যায়। তখন ঘরের ভেতরে পানি ইতিমধ্যেই তার কোমর পর্যন্ত উঠে এসেছে। সুজেন যখন গুরুত্বপূর্ণ ফাইলগুলো তুলে নেয় ঠিক তখনই হাঙরটি তাকে খুঁজে পায়। তার আর কোনো উপায় থাকে না। সে একটি টেবিলের ওপর উঠে দাঁড়ায়। অপ্রত্যাশিতভাবে সে ফাইলগুলো পানির মধ্যে ফেলে দেয়। যখন সে সেগুলো তুলতে ঝুঁকে পড়ে ঠিক তখনই হাঙরটি পানির ওপর ভেসে ওঠে এবং তাকে ভয় দেখিয়ে খেলার মতো আচরণ করতে থাকে। সুজেন তখন এক অসাধারণ বুদ্ধি খাটায়। সে তার ভেজা ওয়েটস্যুটটি খুলে ফেলে এবং সেটির ওপর দাঁড়িয়ে থাকে যাতে কিছুটা ইনসুলেশন বা বিদ্যুৎ থেকে সুরক্ষা পাওয়া যায়। এরপর সে দেওয়াল থেকে একটি পাওয়ার কেবল ছিঁড়ে ফেলে। যখন হাঙরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে সুজেন সেই লাইভ তারটি সরাসরি হাঙরের মুখে ঢুকিয়ে দেয়। এক ঝাঁক আগুনের স্ফুলিঙ্গ আর বিদ্যুতের ঝলকানি ছড়িয়ে পড়ার পর আরেকটি হাঙর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। দুর্ভাগ্যবশত তার গবেষণার সব ডেটাও সেই আগুনে নষ্ট হয়ে যায়। এখনও পর্যন্ত কেবল 3 জনই বেঁচে আছে, কার্টার, প্রিচার এবং সুজেন। আর যে হাঙরটি এখনও বেঁচে আছে সেটি সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী মা হাঙর। পুরো গবেষণা কেন্দ্রটি দ্রুত পানির নিচে ডুবে যাচ্ছে। তারা 3 জন দ্রুত পালানোর হ্যাচের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা বুঝতে পারে দরজাটি খোলার আগে চাপ সমান বা প্রেশার ইকুয়ালাইজ করতে হবে। এর মানে হলো কিছুক্ষণের জন্য হ্যাচের ভেতরে পানি ঢুকতে দিতে হবে। সেটা করার পর তারা সবাই সাঁতরে উপরে উঠে খোলা পানিতে চলে আসে। কার্টার কিছু উজ্জ্বল রঙের কাপড় এবং একটি ফায়ার এক্সটিংগুইশার পানিতে ছুঁড়ে ফেলে। সে এগুলো ব্যবহার করে হাঙরের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। হাঙরটি সেই ফাঁদগুলোর দিকে আক্রমণ করে কিন্তু মানুষদের মিস করে যায়। কিন্তু ঠিক যখন তারা পানির ওপর উঠে আসে তখনই প্রিচার আবারও হঠাৎ আক্রমণের শিকার হয়। হাঙরটি তার পা ধরে ফেলে এবং প্রায় তাকে টেনে নিয়ে যায়। অন্যদিকে কার্টার এবং সুজেন পাশের একটি কাঠামোর ওপর উঠে পড়ে। তারা মনে করে প্রিচার এবার নিশ্চিতভাবে মারা গেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রিচার আসলে ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে ওঠে। হতাশার মুহূর্তে সে তার গলায় থাকা ক্রুশবিদ্ধ নেকলেস দিয়ে হাঙরের চোখে আঘাত করে বসে। হাঙরটি প্রিচারকে ছেড়ে দেয়। প্রিচার এখনও বেঁচে আছে দেখে কার্টার দ্রুত তাকে টেনে নিরাপদ স্থানে নিয়ে আসে। ঠিক তখনই কার্টার শেষ পর্যন্ত হাঙরের কৌশলটা বুঝতে পারে। তারা অন্ধভাবে আক্রমণ করছে না, বরং তারা আগে থেকেই পরিকল্পনা করে এগোচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবেই পুরো গবেষণা কেন্দ্রটি পানিতে ডুবিয়ে দিচ্ছে। তাদের লক্ষ্য শুধু মানুষদের হত্যা করা নয়, তারা চায় সমুদ্রের ওপর থাকা বাধা ভেঙে সরাসরি সমুদ্রে পালিয়ে যেতে। যদি সেটা ঘটে যায় তাহলে ফলাফল হতে পারে এক বিশাল বিপর্যয়। তাই শেষ পর্যন্ত বেঁচে থাকা এই 3 জন একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে। তারা সিদ্ধান্ত নেয় হাঙরের শরীরে একটি হারপুন নিক্ষেপ করা হবে, সেটিকে একটি পাওয়ার সোর্স এবং একটি বিস্ফোরক চার্জের সাথে সংযুক্ত করা হবে এবং হাঙরটি যখন শেষ আক্রমণ করবে তখন সেটিকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিকল্পনা, কারণ যারা বেট বা লোভনীয় টোপ হিসেবে কাজ করবে তাদের প্রায় নিশ্চিত মৃত্যু হবে। সুজান সিদ্ধান্ত নেয় এই কাজটি সে নিজেই করবে, কারণ শেষ পর্যন্ত সে তার দায়িত্ব স্বীকার করে নেয়। সে বুঝতে পারে এই ভয়ঙ্কর পরিস্থিতি তাঁর এবং জিমের কাজের ফলেই সৃষ্টি হয়েছে। সে নিজের হাত কেটে ফেলে, রক্তকে পানির মধ্যে ছড়িয়ে দেয় এবং একা পানিতে ঝাঁপ দেয়। প্রথমে পরিকল্পনাটি কাজ করতে শুরু করে। রক্তের গন্ধে হাঙরটি আকৃষ্ট হয়ে যায়। সে দ্রুত সুজানের দিকে ছুটে যায়। কার্টার তাকে টেনে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সুজান সময় মতো পানি থেকে বেরোতে পারে না। হাঙরটি তাকে ধরে ফেলে এবং এক ভয়ঙ্কর মুহূর্তে তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলে। এরপর কার্টার হাঙরের পিঠে ঝাঁপিয়ে পড়ে। উপরে থাকা প্রিচার হারপুনটি ছোড়ে। গুলিটি হাঙরের শরীরে বিদ্ধ হয়, কিন্তু একই সঙ্গে সেটি কার্টারের উরুতে গেঁথে যায় এবং তাকে হাঙরের শরীরের সাথে আটকে ফেলে। পরিস্থিতি আরও ভয়াবহ এবং পাগলামি হয়ে ওঠে। তবুও কার্টার হাল ছাড়ে না। সে প্রিচারকে বলে সার্কিটটি পূর্ণ করতে। শেষ মুহূর্তে হাঙরটি সরাসরি বাধা ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য ঝাঁপ দেয়। ঠিক তখনই কার্টার কোনোভাবে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। যখন হাঙরটি খোলা সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণ ঘটে। শেষ হাঙরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এর মধ্যে দিয়েই অবশেষে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। বিস্ফোরণের পর কার্টার আবার পানির ওপর ভেসে ওঠে। প্রিচারও তখনও জীবিত থাকে। তারা দুজনই শেষ জীবিত বেঁচে থাকা মানুষ। তারা ক্লান্ত এবং হতবাক অবস্থায় ধ্বংসাস্তূপের কিনারায় বসে থাকে। দূরে একটি উদ্ধারকারী নৌকা ধীরে ধীরে ডুবে যাওয়া গবেষণা কেন্দ্রের দিকে এগিয়ে আসতে দেখা যায়। আর এখানে আমাদের মুভিটি শেষ হয়। আল্লাহ হাফেজ।